হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর আমার অবস্থা তো জানেনই, একদমই ভালো লাগছে না। বসে থাকতে থাকতে প্রচণ্ড পরিমাণে বোর হয়ে যাচ্ছে। আর কতদিন যে এইভাবে আমাকে ঠায় বসে থাকতে হবে আমি নিজেও বুঝতে পারছি না। তবে জানেন তো, কাজের মানুষ তো একদমই ভালো লাগছে না। কত কষ্ট যে হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি। এক তো মানে পায়ের কষ্ট তো আছে, তার থেকেও যেন মনে কষ্ট বেশি হচ্ছে যে কতক্ষণে আমি সোজা হয়ে দাঁড়াবো আর কতক্ষণে আবার আমি আমার কাজে ফিরে যাব। তো কি করব বলুন, বসে থেকে ওই ফোন ঘাঁটা ছাড়া আর কিছুই কাজ নেই। তবে ফোন ঘাঁটতে ঘাঁটতে দুটো বোতল অর্ডার করেছিলাম জানেন, এই বোতল দুটো। আসলে ছেলে কয়েকদিন ধরেই বলছে, মা আমাকে একটা বোতল কিনে দাও, মা আমাকে একটা বোতল কিনে দাও, কয়েকদিন ধরেই বলছে। তো ভাবলাম দেখি অনলাইনে একটু সার্চ করে, বসে তো আছি, ভালো লাগছে না। তো তারপরে একসাথে দুটো বোতল অর্ডার করেছি, একটা ছেলের জন্য আর একটা হাজব্যান্ডের জন্য। দেখছিলাম এর মধ্যে জল থাকলে না অনেকক্ষণ ঠান্ডা থাকে, আর গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে। তো সেই জন্যই ভাবলাম দুটো একসাথেই অর্ডার করি। আসলে দুটো একসাথে অর্ডার করে দামটাও একটু কম ছিল, আর বিশেষ করে দুটো কালারই না একরকম হয়ে গেছে। ভেবেছিলাম দুটো আলাদা আলাদা কালার নেব, তবে দুটো আলাদা কালার নিতে গেলে না অনেকটা বেশি দাম পড়ে যাচ্ছে। তো সেই জন্যই ভাবলাম হোক গে একই কালার, কোনো সমস্যা হবে না। একটা থাকবে বাড়িতে, একটা থাকবে হাজব্যান্ডের কাছে। ও আর বাড়ি নিয়ে আসবে না, মানে কাজের জায়গায় যেখানে যেখানে যাই ব্যাগের সাথে তো একটা বোতল নিতেই হবে। এখন গ্রীষ্মকালের দিনে বোতল একটা দারুণ জিনিস, মানে জীবন বাঁচানোর জন্য তো বটেই। মানে কিছু খাও না খাও, এখন যেন জল খেলেই পেট ভরে যাবে গ্রীষ্মকালে, তাই না? মানে এমন জল এমন একটা জিনিস হয়ে দাঁড়ায় গ্রীষ্মকালে, মানে জীবনের আর এক রূপ আর কি। তো যাক, এখন দেখুন আমি বোতলগুলো ভালো মতো করে খুলে খুলে দেখছি যে কোনো সমস্যা নেই তো। তো না, কোনো রকমই কিন্তু কোনো সমস্যা নেই, বেশি ভালো। তো দুটোই কিন্তু খুবই ভালো লেগেছে, আর যেমনটা অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই এসেছে। তবে জানেন তো, আমি তো এই যে এগুলোকে আনবক্সিং করে দিলাম, তো ছেলে না যথেষ্ট পরিমাণে রেগে যাবে। তাই যেমন করেছিল ঠিক তেমনটি ভাবে রেখে দেওয়ার চেষ্টা করছি। কারণ কোনো অনলাইনে মাল আসলে না ছেলে পছন্দ করে যে, মানে বেশি ভালো লাগে ওর যে আমি ওটাকে আনবক্সিং করব। তো যাক, আমি তো বসে বসে বোর হয়ে যাচ্ছি, আর জিনিসটা আসলো বলে আর কিন্তু থাকতে পারলাম না, খুলে দেখেই নিলাম। তো যাক, এখন আমি যেমন রকম ছিল ঠিক তেমনভাবেই কিন্তু আমি এইটার প্যাকেটের মধ্যে ভরে দেব। তারপরে ছেলে আসবে, ও আবার খুলবে। হয়তো এসে আমাকে বলবে যে তুমি এটা ছিঁড়েছো কেন বা খুলেছো কেন? তো আমি বলবো যে না না, আমি দেখিনি। তারপর মনে পড়ে গিয়েছিল যে তুমি এসে খুলবে, তো সেই জন্য আবার কিন্তু আমি আর খুলিনি, শুধুমাত্র কেটেই রেখে দিয়েছি। তো যাক, তারপর দেখুন অনেকটা সময় পার করে ফেলেছি। এখন প্রায় ওই সন্ধেবেলা, আর আমার দাদা, বৌদি, ভাইপো এসে আমাকে দেখতে। আসলে প্রায় 7-8টা দিন হয়ে গেল, তারপরে এসেছে আমার দাদা আমায় দেখতে। আসলে কি হয়েছে জানেন, চাষিবাসি ঘর, বুঝতেই পারছেন, নিজে পরিশ্রম করে প্রচণ্ড পরিমাণে, লোকের কাজ করে, তারপরে নিজের বাড়ির কাজ করে। তো এসব সমস্তটা সামলে না আসতে পারছিল না। তবে ফোনে যথেষ্ট পরিমাণে আমার খবর নিয়েছে, তবুও না মনটা খুব টানছিল যে কখন দাদা আসবে আমায় দেখতে। নিজের জিনিস একটা আলাদা জিনিস গো বন্ধুরা। তো যাক, তারপরে ফাইনালি আমার দাদা, বৌদি, আমার ভাইপো এসেছিল আমাকে দেখতে। তো তারপর দেখুন এই যে পুতুলটা, এই পুতুলটা না আমার বাড়িতে ছিল ছিল বলতে ওই শর্ট ভিডিও বানাবো বলে কিনেছিলাম ছেলেতে আমাতে মিলে। তবে সেটা না একভাবে রাখাই ছিল। তো সেই জন্যই ভাইপো আর কি, এই প্রথমবার ভাইপো আমাদের বাড়ি এসেছে। আমার ভাইঝিরা আসে, তবে ভাইপো এই প্রথমবার এসেছে। তো সেই জন্য ওকে ভাবলাম কি দিই, তো এইটাই বের করে দিলাম জানেন। আর এত পরিমাণে ভয় পাচ্ছে কি বলবো বন্ধুরা। তো যাক, তারপর ওটাকে দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখুন আমাদের এইটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমাদের পাড়ায় এসেছে রেশন। এখন বাজে ওই সকাল 7টার মতো, আর মা চা খেতে বসে পড়েছে, আর আমাকে বললো রেশন কার্ডগুলো তুমি একটু ধরো, আমি চাটা খেয়ে নিই, দিয়ে রেশনটা আনবো। আর কি হয় জানেন, মা তো রেশন আনতে যায় না, মানে রেশনের মালগুলো বয়ে আনার মতো মায়ের ক্ষমতা নেই। তো এত খারাপ লাগছে কি বলবো বন্ধুরা, একদম ভালো লাগছে না। জানি না কিভাবে মালটা বয়ে নিয়ে আসবে। আমাদের এখানে এসে রেশন দিতে, তো রেশন তো আমি নিয়ে আসি, মা তো আনতে পারে না, চাল আটা একদমই বয়ে আনতে পারে না।
তো এই মুহূর্তে আমার পায়ের অবস্থা তো খারাপ, আমি তো একদমই হাঁটাচলা করতে পারছি না। তো সেই জন্যই মাই গেল রেশনটা আনতে। তো মাকে বললাম যে আপনি যদি চালটা না আনতে পারেন ওখানে কাউকে বলবেন, এই তো বাড়ির কাছেই এক পা শুধু, তো একটু নামিয়ে দিয়ে যাবে। জানি না কি করবে, মাই নিয়ে আসবে না কাউকে বলবে, অনেকটা কষ্ট হয়ে যাবে, অনেকটা চাল কীভাবে আনবে আমার চিন্তা হচ্ছে। কারণ একদমই ওয়েটটা তোলা মায়ের পক্ষে একদমই ভালো না। তো জানি না কি করবে, মানে আমি এখানে বসে থেকেও আমার এমন হচ্ছে না, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটাই কষ্ট। সকালের দিকে আর কি ছেলেটা কোনো দিন বাড়িতে থাকে কোনো দিন থাকে না, যেহেতু পড়াশোনা নিয়ে আছে সেহেতু তো টিউশন যেতেই হয়। তো আজকেই টিউশন গেছে, যদি কালকে হতো আসতো তাহলে হয়তো ফাঁকা ছিল। তো কী আর করা যাবে, ছেলেও গেছে টিউশনে, নাহলে ছেলে চালটা বয়ে নিয়ে চলে আসে, মানে আমার সাথে যায় মাঝে মাঝে। তো মানে ওর আর কি আনন্দ যে আমি চালটা নিয়ে যাব, তো আমি আনতে দিই না, তবু আর কি যে আমি বড় হয়ে গেছি আমি পারবো এরকম একটা ব্যাপার। তো ছেলেটা থাকলেও অনেকটা ভালো হতো, তো পড়তে গেছে, কি করবে এখন জানি না। তো যাক, অনেকটা চিন্তামুক্ত হলাম গো বন্ধুরা। এই যে দিদিভাইকে নিয়ে এই চালগুলো নিয়ে আসেছে, যেখানে চালটা দিচ্ছিল সেখানে এই দিদিভাইটার বাড়ি। আর এই দিদিভাইটা আমার যা হয়, মানে আমার পিসি শাশুড়ির বৌমা এখানেই থাকে। তো তারপরে দেখুন, এই যে আমি এখন জাল সেলাই করেছি, জানেন এই জাল দুটো আগের দিন রাত্রে সেলাই করেছি। আর সত্যি কথা বলতে বসে থাকতে একদম ভালো লাগছে না। এই যে এই টুলটার মধ্যে বালিশ দিয়ে আমি কিন্তু সেলাই করেছিলাম, তাতে করে এই পাটাতে যাতে চাপটা না পড়ে। তো কি করব বলুন, আর বসে থাকতে না একদম ভালো লাগছে না গো বন্ধুরা। তো এই দুটো সেলাই করেছি, পাটা না হালকা একটু ফুলে গেছে, এমনি ব্যথা অতটা হয়নি, তবে পাটা না ফুলে যাচ্ছে। তো ডক্টর বলেছিল পা ঝুলিয়ে না বসতে। তো দেখুন, আমি কিন্তু পা ঝুলিয়ে একদমই বসিনি, ওই যে বললাম ওই টুলের ওপর বালিশ দিয়ে পাটা তুলে রেখেছিলাম। তো তাতেও কিন্তু হালকা ফুলেছে। তো তবে আমি না কি করেছিলাম জানেন, ক্রেপ ব্যান্ডেজটা বাঁধতে ভুলে গিয়েছিলাম। তো যাক, এখন দেখুন আমার ওই যে হালকা হালকা ফুলেছে, তো সেই জন্যই না এই যে বরফ লাগিয়ে নিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, ডাইরেক্ট বরফটা নিলে না বেশি ভালো লাগছিল। তো আমার হাজবেন্ড ওই বাজার থেকে না আইসক্রিম কল থেকে এটা নিয়ে আসেছে। আইসক্রিম কলে দাদাভাই বলেছে যে এটা নিয়ে যা, আইস প্যাকটা নিলে সুবিধা হবে। তবে এইটাতে না একদমই সুবিধা হচ্ছে না গো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে মোটা, মানে লেয়ারটা এতটাই মোটা মনে হচ্ছে বরফটা যেন পা পর্যন্ত এসেই পৌঁছাচ্ছে না। আসলে তা নয়, আসলে বরফটা না আমি তো ডাইরেক্ট নিচ্ছিলাম, তবে এই জন্যই হয়তো এটাতে অতটা আরামদায়ক মনে হচ্ছে না। তবে পাটা দেখুন অনেকটা কমেছে, যেভাবে কালশিটে এখানটা পড়েছিল, তো কালশিটেটা হয়তো আছে, তবে অনেকটাই কিন্তু কম আছে। তো দেখুন আমি বরফটা নিচ্ছি ঠিকই, তবু যেন মনটা কেমন লাগছে, যে শান্তি করে নেওয়া একদমই হচ্ছে না। তো তারপরে দেখুন কত পরিমাণে নেট আবার এসছে সেলাইয়ের জন্য, এখানে আছে দুটোখানা নেট। তো এই নেটগুলো সেলাই করতে হবে। তো তারপরে এখানে আছে 3খানা, মানে এই যে সকালবেলায় এগুলো আবার দিয়ে গেছে, মানে মোট 5খানা নেট আমি সেলাই করব। তবে জানেন তো, এই নেটগুলো সেলাই করব ভাবছি, কিন্তু টেনশনে হচ্ছে যে আমি কতটা টানতে পারবো। আর সত্যি কথা বলতে বসে বসে তো একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে সেই তো বসে আছি, যদি মেশিনে বসেই কাজটা করতে পারি। আর এই যে ক্রেপ ব্যান্ডেজটা না, এই যে বেলটা আর হচ্ছে মানে মলমটা, এটা আর কি দুটো একবার আমি লাগিয়ে নেব, কেননা এখনই লাগাবো না, এগুলো আর কি স্নানটা সেরে নিয়ে তারপরে লাগিয়ে মেশিনে বসবো। আর এটা হচ্ছে আমার চলার যন্ত্র, এটা দিয়েই কিন্তু আমি বাথরুমটুকু যাতায়াত করছি, তাছাড়া তো আমি এখান থেকে কোথাও যাইনি, একদম এখানেই বসে আছি আর এটা নিয়ে শুধু বাথরুমটুকু যাতায়াত করছি। তো জানেন, তারপরে স্নানটা সেরে নিয়েছিলাম। তো স্নান সেরে ভাবলাম যে একবার বরফটা ভালো মতো নিয়ে নিই, তারপরে ব্যান্ডেজ করে মলম লাগিয়ে নিয়ে আমি মেশিনে বসবো, তাহলে অনেকটা নিশ্চিন্তে। তো এই জন্যেই না এরপর ডাইরেক্ট বরফটা কিন্তু পায়ে নেব, মানে অনেকটা স্বস্তি পাচ্ছি গো ডাইরেক্টটা নিলে। আর যে জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে বদরক্ত জমে আছে, সেই জায়গাগুলো না প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে এই ডাইরেক্ট বরফটা নিলে, তবে অনেকটা স্বস্তি বোধ হচ্ছে গো। এই জায়গাটা আমাকে বেশি কষ্ট দিচ্ছে জানেন, এই যে যেখানটা আমি বরফটা লাগাচ্ছি, এই গোড়ালির নিচের দিকটা না আমাকে প্রচণ্ড পরিমাণে ব্যথা দিচ্ছে গো। এই ব্যথাটাই আর কি আমার খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, এই যে কালশিটেটা এখানে ব্যথা আছে, তবে কিন্তু অনেকটা কমে গেছে জানেন, অনেকটাই কমে গেছে, কালশিটেটাও অনেকটা কমে গেছে। আর এই যে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা, এই যে এখানটা এত পরিমাণে ব্যথা কি বলবো।
আমার কিন্তু এই যে বসে আছি কোনো ব্যথা নেই, জানেন তো। তারপরে মেশিনে বসছি কোনো ব্যথা নেই, কিন্তু পাটা যদি আমি কোনো রকম মাটিতে রাখছি তখন প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। তবে ওই জন্যই কিন্তু ওই যে দেখালাম ওটা দিয়েই আমি যাতায়াত করছি বাথরুমটুকু। ওটা দিলে আমাকে এই পাটা একদমই পাততে হচ্ছে না। তবে এই জিনিসটা যদি কয়েকটা দিন আগে পেতাম অনেকটা সুবিধা হতো, জানেন। কয়েকদিন পর পেয়েছি, তার জন্য কিন্তু অনেকটাই কষ্ট আমি পেয়েছি। তো যাক, এখন দেখুন যেহেতু আমি মেশিনে বসবো তার ব্যবস্থা করে নিচ্ছি। তো আগের দিন রাত্রে একটা বালিশ দিয়েছিলাম, অসুবিধে কিছুই হয়নি। তবে ভাবলাম আজকে দেখি একটা ওড়নাকে ভাঁজ করে যদি পাটা রাখতে পারি কতটা স্বস্তি হয়। তো সেই জন্যই ওড়নাটা ভালো মতো করে ভাঁজ করে ওই টুলটার মধ্যে রাখলাম। আসলে পাটা যদি ওর মধ্যে রাখছি না, ওই টুলটা তো যথেষ্ট পরিমাণে হার্ডি, তো সেই জন্যই পাটা আর কি একটু ব্যথা হচ্ছে। সেই জন্যই ভাবলাম যে ভাঁজ করে যদি ওড়নাটা দিই তাহলে হয়তো একটু আরামদায়ক হবে, পাটা এদিক ওদিক নাড়াচাড়া করতে পারবো। তো সেই মতো কিন্তু মেশিনে বসার জন্য প্রস্তুতি আমি নিয়ে নিয়েছি। আর এই যে এই কুচোগুলো মানে কাটার ব্যাপারটা যাদের নেট, তারাই কিন্তু আমাকে মানে কেটে দিয়ে গেছে, নালে কিন্তু আমার যথেষ্ট পরিমাণে অসুবিধে হতো। তবে আরও যে তিনটে এই যে নামানো আছে এক সাইডে, ওই তিনটে না কাটা নেই, ওই তিনটে আমাকে নিজেকেই কাটতে হবে। কীভাবে যে কাটবো আমি বুঝতে পারছি না, টেনশন তো একটা কাজ করছেই। তো যাক, যেমন করে হোক ব্যবস্থা করে নেব। মা তো আছে, হেল্প হেল্প যথেষ্ট পরিমাণে আমাকে করছে। তবে জানেন, এই যে আমি এখানটা বসেছিলাম, ওই বসে থেকে মেশিনটুকু গেছি, তাতেই আমাকে প্রচণ্ড পরিমাণে বকছে, জানেন। আমাকে বলছে তুমি কেন গেলে, একটু ওয়েট করতে পারলে না? আমি তো আমাকে এখান থেকে ধরে নিয়ে গিয়ে মেশিনে বসাতাম। তো আমি বুঝতে পারছি মায়ের ব্যাপারটা, কিন্তু কি জানেন তো, সব সময় না মানে কষ্ট হচ্ছে গো বন্ধুরা। ওই মানুষটা আর কত খাটবে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না। তবে বিশ্বাস করুন, এত খারাপ লাগছে, যে মানুষটাকে বস করিয়ে রাখার কথা, তো সেই মানুষটা আমাকে এখন বস করিয়ে রেখেছে। এটাই না মানতে অনেকটা কষ্ট হচ্ছে গো। তো তারপরে দেখুন আমি কিন্তু এখন মেশিনে সেলাইয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর পাটা কিভাবে রেখেছি দেখতে পেয়েছেন। এই যে এভাবে পাটা রাখলে না যথেষ্ট পরিমাণে সুবিধা হচ্ছে। আর জানেন, এই যে আমি মোটরে কাজ করছি বলেই হয়তো করতে পারছি, পায়ে প্যাডেল করলে আমি কিন্তু একদমই করতে পারতাম না। তবে আমার যে পাটার এরকম অবস্থা, আমি মোটরটা কিন্তু সেই পায়ে চালাতাম। তো সেই জন্যই একটু টেনশন কাজ করছিল আমার মধ্যে, যে অন্য পাটা দিয়ে আমি কি পারবো মোটরটা চালাতে, কারণ অভ্যাসটা তো নেই, অভ্যাসটা ওই পায়েতেই ছিল। তো জানেন, আর এই মুহূর্তে কি হয়েছিল, আমার মোটরটাও খারাপ হয়ে গেছিলো। আমার ছেলে বলছে, মা বেশ হয়েছে তোমার মোটরটা খারাপ হয়ে গেছে, তুমি এই পা নিয়ে তুমি সেলাই করবে, আমাকে যথেষ্ট পরিমাণে বকা দিচ্ছিল। তবে এটাতে না অনেকটা ভালো লাগছিল গো বন্ধুরা, যে আমার ছেলে আমাকে শাসন বলতে, যে আমার যে এতটা কেয়ার করছে, এটাতে যথেষ্ট পরিমাণে ভালো লাগছিল। আর এটা মনে হচ্ছিল যে না, আমার ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে আর অনেকটা বোঝদার হয়ে গেছে। তো এতে করে না মানে মনে যে কি শান্তি পাচ্ছিলাম, কি বলবো। তো তারপরে না মেশিনটা দুদিন পর আমাকে সারিয়ে দিয়ে গেল। মানে মোটরটা খারাপ হয়েছিল, মেশিনটা না, মোটরটা গন্ডগোল করছিল। তো তারপরে দেখুন আমি না একটু চেষ্টা করলাম যে দেখি অন্য পাটায় পারি কিনা। তবে বিশ্বাস করুন খুব সুন্দর পারছি গো বন্ধুরা, মানে যেমনটা ওই পায়ে হতো সেই রকমই কিন্তু সুন্দরভাবে আমি কাজটা করতে পারছি। এতে করে এতটা মন থেকে শান্তি পাচ্ছি, কি বলবো। জানেন, যখন এই রকম অবস্থায় পড়েছিলাম, 4 থেকে 5 জনকে আমি ঘুরিয়ে দিয়েছি যে আমি এই নেটগুলো সেলাই করতে পারবো না, আমার পায়ের এরকম অবস্থা। তো জানেন, সারা রাত ঘুম হয়নি, সারা রাত কিন্তু এদিক ওদিক করেছি যে কি হবে। তো তারপর চিন্তা ভাবনা করলাম যে না, এভাবে আর চলতে পারে না। মনটাকে শান্তি দেওয়ার জন্য কাজ আমাকে করতেই হবে। যেভাবে এখানে বসে আছি নিচেতে, সেই রকম মেশিনে বসে থাকবো, দেখি কতটা কি করতে পারি। মন থেকে অনেকটা শক্ত করলাম মনকে। তো তারপরে বসে পড়লাম কাজে। মোটরটা সকালেই বাগিয়ে দিয়ে গেছে গো বন্ধুরা। তো তারপর যারা যারা আমাকে দিতে এসেছিলো নেটগুলো, তাদের প্রত্যেককে কিন্তু আমি ফোন করলাম যে আমি কাজ করব, তো আমাকে দিয়ে যান। তবে জানেন, একটু হয়তো কষ্ট হচ্ছে, কষ্ট হয়নি একদমই বলবো না, তবে মন থেকে অনেকটা শান্তি পাচ্ছি গো। একভাবে বসে থাকার থেকে কাজ করছি, এটাতে আমি খুব খুশি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে যে এখন তো বোরো চাষ হচ্ছে, বোরো চাষের সময় তো বৃষ্টি তো ভালোই হয়। তো ধানটা শুকোনোর জন্য এই নেটের মধ্যে ধানটা শোকায়। তো তাতে করে কি হয়, বৃষ্টি আসলে তাড়াহুড়ো করে জড়ো করতে পারে চতুর্দিকগুলোর কোণগুলো ধরে নিয়ে।
তো এখন দেখুন আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি। আজকে সিম্পল রান্না হয়েছিল, মাকে বলেছিলাম বেশি কিছু রান্না করতে হবে না। তো তিল ভাজা, ডাল এসব দিয়েই কিন্তু আজকে ভাতটা খেয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন।